আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আপনি যখন আয়কর রিটার্ন দাখিল করবেন তখন অবশ্যই আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমাদের প্রত্যেক করদাতাদের 30 নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। যাদের আয় আছে এবং যাদের আয় নাই কিন্তু তাদের টিআইএন সার্টিফিকেট আছে তাদের প্রত্যেককে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। যেহেতু আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে তাই আপনাকে একটু কৌশলী হতে হবে। আপনাদের জন্য প্রথম কৌশল হচ্ছে প্রথমে আপনার আয়ের খাত বের করুন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে যে কোম্পানিতে চাকরি করেন সেখান থেকে আপনি আপনার স্যালারির বিবরণী বা একটি স্যালারি সার্টিফিকেট সংগ্রহ করবেন। তারপর আপনি আপনার অর্জিত সম্পত্তির যেমন জমি জমা, ব্যাংকের জমানো টাকার হিসাবপত্র ইত্যাদি একটি লিস্ট তৈরি করবেন। এরপর যদি দেখেন আপনার আয়ের সীমা 3,50,000 টাকার নিচে এবং গণনাকৃত ট্যাক্স শূন্য হয় তাহলে আর দেরি না করে আপনি তাৎক্ষণিক আপনার ট্যাক্স রিটার্ন পূরণ করে ট্যাক্স অফিসে জমা দিয়ে দিন। কৌশল 2, একটি ট্যাক্স রিটার্নে শুধু আয়ের হিসাবই থাকে না বরং একজন করদাতার সকল আর্থিক হিসাব এই রিটার্নে উল্লেখ থাকে। আপনারা যখন ট্যাক্স রিটার্ন পূরণ করবেন তখন ট্যাক্স রিটার্নকে মোট 6টি ভাগে ভাগ করে নেবেন, তাহলে পূরণ করতে সুবিধা হবে। 1. আয়ের হিসাব। কোন কোন খাত থেকে আয় হচ্ছে, যেমন বেতন খাত, এফডিআর এর খাত, করমুক্ত আয়, যারা ফ্রিল্যান্সিং করেন কিংবা যারা রেমিটেন্স যোদ্ধা বিদেশ থেকে অর্থ আয় করে পাঠান। নাম্বার 2, ব্যয়ের খাত। কোন কোন খাতে আপনি ব্যয় করছেন বা ব্যয় হচ্ছে, আপনার পারিবারিক খরচ, বাড়ি ভাড়া, সন্তানদের লেখাপড়ার খরচ ইত্যাদি। 3. পূর্ববর্তী সম্পদ, যেমন 30শে জুন পর্যন্ত যে সম্পদগুলো অর্জিত হয়েছে, যেমন জমি জমা, ব্যাংকের টাকা, গাড়ি ইত্যাদি। 4. বর্তমান সম্পদ, 1 জুলাই থেকে 30শে জুন পর্যন্ত অর্জিত সম্পদ, যেমন জমি জমা, ব্যাংকের টাকা, গাড়ি ইত্যাদি। 5. দান ও ঋণ। 6. বিনিয়োগ, সরকার নির্ধারিত বিনিয়োগের খাত, যেমন সঞ্চয়পত্র, জীবন বীমার প্রিমিয়াম ইত্যাদি। মোট কথা, একটি ট্যাক্স রিটার্নের সকল তথ্য আপনি অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবেন। 3 নম্বর কৌশল, ট্যাক্স রিটার্ন পূরণের সময় আমাদের বড় ভাই কিংবা আত্মীয় স্বজন, অফিসের কলিগ, বন্ধু বান্ধব আমরা সবাই একজন আরেকজনের রিটার্ন দেখে অনেক সময় বুঝে না বুঝে পূরণ করে থাকি। এক কথায়, অন্যের ট্যাক্স রিটার্নের অনুকরণ না করে নিজের অর্জিত সঠিক সম্পত্তির তথ্য দিয়ে আপনার আয়কর রিটার্ন পূরণ করুন। অন্যের দ্বারা কোনোভাবেই প্রভাবিত বা পরাজিত হবেন না। কৌশল 4, আমাদের দেশে ট্যাক্স আইনে চাকরিজীবীদের আয়কর সাধারণত দুইভাবে গণনা করা হয়। এক প্রকার সরকারি চাকরিজীবীদের জন্য এবং আরেক প্রকার বেসরকারি চাকরিজীবীদের জন্য। 2 প্রকার চাকরিজীবীদের রিটার্ন জমা দেওয়ার সময় বেতন বিবরণী, কর কর্তন সনদ, প্রতি মাসে রিটার্ন জমা দেওয়ার সময় অফিস থেকে একটি নির্দিষ্ট অংশ ট্যাক্স কেটে রাখে, তার সার্টিফিকেট, ব্যাংক বিবরণী, যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার বেতনের টাকা প্রবেশ করেছে, রেয়াত দাবি করলে জীবন বীমার প্রিমিয়াম, সঞ্চয়পত্র ইত্যাদির বিবরণী ট্যাক্স রিটার্নের সাথে জমা দিতে হবে। এছাড়াও আলাদা একটি কাগজে আপনার আয়ের ট্যাক্স গণনা করে নিবেন। এবার আসি 5 নম্বর কৌশলে। আপনার বাড়ি থাকলে দয়া করে সঠিক বাড়ি ভাড়া প্রদর্শন করুন। বাসা ভাড়া যদি মাসিক 25,000 টাকার উপরে হয় সেক্ষেত্রে শুধু বাড়ি ভাড়ার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট রাখুন এবং বছর শেষে ব্যাংক বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট জমা করুন। ভাড়াটিয়ার সাথে ভাড়ার ক্ষেত্রে চুক্তিনামা তৈরি করুন। ভাড়ার চুক্তিতে উল্লিখিত টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখুন। ভাড়াটিয়াকে ভাড়া বাবদ রসিদ প্রদান করুন। ভাড়ার অগ্রিম অ্যাডভান্স টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করুন। যদি বাসা খালি যায়, অর্থাৎ আপনার বাসা যদি খালি থাকে, বাসা ভাড়া না হয়, সেই তথ্যটি আয়কর রিটার্নে উল্লেখ করুন। এছাড়াও বাসা যদি বাণিজ্যিক হয় তাহলে ভাড়ার 30% এবং আবাসিক হলে ভাড়ার 25% মেরামত বাবদ বাদ দিতে পারবেন। পাশাপাশি পৌর কর পরিশোধ করুন, ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা পাবেন। যদি লোন নিয়ে বাড়ি করে থাকেন তাহলে প্রতি বছর লোন পরিশোধের বিবরণী ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্টে ইন্টারেস্ট অ্যামাউন্ট ও প্রিন্সিপাল অ্যামাউন্ট আলাদা করে নেবেন।
সাথে জমা দিবেন এবং একই সাথে সমগ্র তথ্যাদি একত্রিত করে আলাদা কাগজে হিসাব করে নেবেন। 6 নম্বর কৌশলে আসি, সঞ্চয়পত্রের সুদের ট্যাক্স আলাদা গণনা করতে হবে। এই সুদের উপর পুনরায় কোনো ট্যাক্স দিতে হবে না। এখন জানবো 7 নম্বর কৌশল সম্পর্কে। যারা ব্যবসা করেন কিংবা যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের রিটার্ন জমা দেওয়া অবশ্যই বাধ্যতামূলক। রিটার্ন জমা না দিলে ট্রেড লাইসেন্স নতুন করে নবায়ন করতে পারবেন না। তাই ব্যবসা লাভ হোক আর লোকসান হোক, রিটার্ন অবশ্যই আপনাকে জমা দিতে হবে। রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্টের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ আপনি যে আয় ব্যয়ের হিসাব স্টেটমেন্ট দেখাচ্ছেন তা যেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।